কখনো কখনো একটা পথ শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় না, একটা পথ আমাদের নিয়ে যায় অজানা কিছু গল্পের কাছে। লাদাখের সেই স্বপ্নের যাত্রা শুরু হয়েছে, আর আজ সেই যাত্রার আরেকটা নতুন অধ্যায়। গতকাল দিল্লি পেরিয়ে পৌঁছে গিয়েছিলাম পাঞ্জাবের বরহালপুরে। আর আজ সামনে শুধু পাহাড়ের ডাক, দিল্লির ব্যস্ত রাস্তা পিছনে ফেলে আজ আমাদের গন্তব্য মানালি। সামনে যত এগাবো শহরের কোলাহল তত কমবে, আর পাহাড়ের নীরবতা তত কাছে আসবে। কখনো মসৃণ হাইওয়ে, কখনো অচেনা রাস্তা, আর জানি না সামনে অপেক্ষা করছে কি। তবে একটা জিনিস জানি, এই যাত্রা শুধু মানালি পৌঁছানোর নয়, এই যাত্রা প্রতিটা মুহূর্তকে উপভোগ করার, প্রতিটা রাস্তার গল্পকে অনুভব করার। কারণ গন্তব্য যতটা সুন্দর, তার চেয়েও সুন্দর সেইখানে পৌঁছানোর পথটা। চলো তাহলে আজকের পথটা শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে, আবার নতুন একটা ভিডিওতে স্বাগত। আর আমরা কিন্তু রয়েছি মানালির থেকে প্রায় 200-250 কিলোমিটার আগে, ভারতপুর থেকে 2 কিলোমিটার আগে, চণ্ডীগড় থেকে অনেকটাই এগিয়ে। আর মানালির থেকে এত কাছাকাছি, মানে চণ্ডীগড়টা পার করে এসছি, তার কারণ একটাই, চণ্ডীগড়ে যে জ্যামটা ফেস করতে হয় সেই জ্যামটা যাতে না ফেস করতে হয় তার জন্য কিন্তু আমরা এগিয়ে এসেছিলাম। আর আমরা থেকেছিলাম কিন্তু পেহেলবান হাওয়ালি ধাবা, সম্ভবত। আমি নিচে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। রুম নিয়েছিল 1000 টাকা, তোমাদের আগের ভিডিওতে বলেছি সেটা। এই দেখো এই হচ্ছে কি রুম, ঠিক আছে। এসি রয়েছে, আর এদিকে কিন্তু বাথরুম রয়েছে। দেখালাম না, আগের ভিডিওটা রয়েছে, আগের ভিডিওতে তোমরা দেখে নিও। আর আজকে কিন্তু আমরা মানালির দিকে চলে যাব। আজকে থেকে কিন্তু পাহাড়ে আমরা ক্লাইম্ব করা শুরু করব। তা চলো ভিডিওটা কিন্তু এখান থেকে শুরু করি। আর ওহ আচ্ছা, আমাদের এখান থেকে কিন্তু ময়ূরও ডাকছে, ময়ূর দেখা যাচ্ছে। চলো তোমাদের দেখাই। তাহলে কিন্তু এখন আমরা বেরিয়ে যাব হচ্ছে মানালির উদ্দেশ্যে। মানালি থেকে তারপরে ঠিক করব যে মানালি থেকে আমরা কোন দিক যাব, স্পিতি করব নাকি লাদাখ চলে যাব, সেটাই হচ্ছে গিয়ে ওখানে গিয়ে আমি ঠিক করব। আর কিন্তু আজকে মানালি গিয়ে একটা ক্যাম্প করারও সম্ভাবনা থাকবে, কারণ আজকে থেকে আমরা কিন্তু হোটেল নেওয়ার, মানে না নেওয়ারই চেষ্টা করবো। হোটেল যতটা না নিয়ে পারা, মানে না নিয়ে পারা যায়, ক্যাম্পিং করব। ক্যাম্পিংয়ের জন্য সব রকম সেট আপ সব কিছু কেনা আছে, সব কিছু তৈরি পুরো। এবার জাস্ট ক্যাম্প খাটাবো, ক্যাম্প খাটিয়ে পাহাড়ে জাস্ট পাহাড়টাকে ফিল করবো আর উপভোগ করবো সামনে থেকে। চলো তাহলে ভিডিওটা কিন্তু এখান থেকে শুরু করি। মানালি আমরা পৌঁছাবো হয়তো, এখান থেকে দেখাচ্ছে যে 2-2.5 ঘন্টা মতন সময় লাগবে। আমি দেখে নিচ্ছি তাও একবার।
না সরি 4.5 ঘন্টা মতো লাগবে দেখাচ্ছে। কুল্লু হয়ে মানালি যেতে হবে, তার আগে কিন্তু মান্ডি সুন্দরনগর পড়বে। আর আজকে কিন্তু আমাদের এই যে যাত্রা মানালির দিকে, এই যাত্রার কিন্তু শতদ্রনাথ কিন্তু আমাদের পাশেই থাকবে। শতদ্রনাথ কিন্তু পাঞ্জাবের একটা যে 5টা যে নদী আছে বড় বড়, তার মধ্যে কিন্তু এই একটা শতদ্রনাথ কিন্তু আমাদের পাশাপাশি থাকবে। তো চলো এটা কিন্তু শুরু করি। এটা ছিল কিন্তু আমাদের পেহেলগাঁও বৈষ্ণো ধাবা আমাদের কালকের কিন্তু স্টে ছিল, যেটা কিন্তু একদম মানালি যাওয়ার রাস্তার ঠিক সামনে। এখান থেকে কিন্তু এদিকে কিন্তু মানালি চলে যাবে, আর এদিকে কিন্তু চণ্ডীগড়। তো এই ছিল হচ্ছে গিয়ে রাস্তার সামনে সুন্দর একটা হোমস্টে প্লাস ধাবা। কালকে কিন্তু আমরা এখানে ছিলাম, এসি রুম 1000 টাকা নিয়েছে আমাদের কাছ থেকে। তো চলো একদম পুরো বাইক রেডি আছে আমাদের, ক্যাপ্টেন কথা বলছে সবার সাথে, আর বাইক পুরোপুরি রেডি। বাইকের লাগেজ সেট আপ পুরোপুরি রেডি আছে, সেট আপ করা হয়ে গেছে লাগেজ। এবার জাস্ট বসবো আর বেরাবো। চলো তাহলে একবারে বেরিয়ে কথা হচ্ছে। আমরা বেরিয়ে পড়লাম তাহলে কিন্তু পেহেলগাঁও বৈষ্ণো ধাবা থেকে, আর যেটা কিন্তু তোমার চণ্ডীগড় থেকে অনেকটাই আগে, রূপনগর পার করে। আর এখান থেকে কিন্তু ভরতগড় রয়েছে, ভরতগড় থেকে কিন্তু 2 কিলোমিটার আগে। ভরতগড় থেকে কিন্তু আমরা মানালির দিকে চলে যাব। আমাদের এই বৈষ্ণো ধাবা যেটা আছে পেহেলগাঁও বৈষ্ণো ধাবা, এখান থেকে কিন্তু মানালির ডিস্টেন্স প্রায় দেখাচ্ছে 249 কিলোমিটার, যা কভার করতে কিন্তু প্রায় 4.5 ঘন্টার উপরে লাগবে। চলো, ওয়েদার অনেকটাই মানে এই দিকে যখন চলে এসেছি, এবার কিছুক্ষণ পর হয়তো পাহাড়ে ক্লাইম্ব করা শুরু করব। তা ওয়েদার কিন্তু অনেকটাই ভালো আছে, অনেক গরম এতদিন পাচ্ছিলাম, সেই গরম হাওয়াটা কিন্তু আর নেই, ঠান্ডা হাওয়া দিচ্ছে। লাদাখ তোমাকে ধৈর্যের পরীক্ষা নেবে, ঠিক আছে? প্রথম দিন যারা কলকাতা থেকে আসবে, প্রথম যখন মানে 2-3 দিন পুরো ধৈর্যের পরীক্ষা নেবে। আমরা 2-3 দিনে মানে কমপ্লিট করতে পারিনি, সত্যি কথা বলবো, কারণ আমাদের হয়তো 4 দিন লেগে গেল সম্ভবত এটা কমপ্লিট করতে। 4 দিন পরে কিন্তু আজকে 5 নম্বর দিন সম্ভবত। প্রথম দিন আসলাম বারাণসীর কাছাকাছি, সেকেন্ড দিন আসলাম বারাণসী থেকে সম্ভবত কানপুর থেকে আসলাম, কানপুর থেকে নয়ডা থেকে কিন্তু আজকে এখানে আসলাম। মানে হিসাবে হচ্ছে গিয়ে 1 দিন 2 দিন 3 দিন, এটা কিন্তু 4 দিন। 4 নম্বর দিন 5 নম্বরের দিন আমি এখন মানালিতে ক্লাইম্ব করছি। এত গরম যারা কলকাতা থেকে আসবে ধৈর্যের পরীক্ষা নেবে, তোমার এখানে জাস্ট ধৈর্যের পরীক্ষা নেবে। তবে একটা রিকোয়েস্ট তোমাদেরকে, যদি গরম থাকে, এরকম গরম যদি লু বয়, তোমরা কিন্তু কেউ বাইক চালিও না, তোমরা দাঁড়িয়ে পড়ো। তোমরা দরকার হলে রাত্রিবেলার দিকে বাইকটা চালাও, মানে আলোটা যখন পড়ে যাবে তখন বাইকটা চালাও, তাহলে দেখবে শরীরটা ঠিক থাকছে আর সতেজও লাগছে। কারণ তোমাকে এখনও লাদাখ কমপ্লিট করতে হবে, স্পিতি কমপ্লিট করতে হবে। যারা আসবে এদিকে, শরীর যদি খারাপ করে যায় তাহলে তো পুরো সমস্যা। তো চলো, ভরতগড় থেকে আমরা কিন্তু মানালির দিকে এগিয়ে যাচ্ছি। আর এই যে ব্রিজটা কিন্তু আমাদের দিকে যারা দার্জিলিং যাও, অনেকটা কিন্তু সেই আইরন ব্রিজের মতন লাগলো। আর ওইদিকে সুন্দর একটা ভ্যালি দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে হয়তো আর 1 ঘন্টার মধ্যে হয়তো আমরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে হয়তো আমরা পাহাড়ে ক্লাইম্ব করা শুরু করব। আর আজকে এসে জ্যাকেটের যা অবস্থা ছিল, সকালবেলা কিন্তু জ্যাকেটটাকে ধুয়ে দিয়ে মোটামুটি শুকিয়ে গেছে, হালকা একটু জল ভাব আছে, যার জন্য কিন্তু হাওয়াটা এসে লাগছে গায়ে, আর বিশাল আরাম লাগছে। রাইড করতেও সুবিধা হচ্ছে। চলো, যেতে তো শুকিয়ে যাবে, যা রোদ আছে এখনও পর্যন্ত মনে হচ্ছে যেতে শুকিয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। মানালি দেখাচ্ছে এখান থেকে আর 245 কিলোমিটার, প্রায় 4.5 ঘন্টার মতন সময় লাগবে দেখাচ্ছে, 4.5 ঘন্টা। দেখো, আমরা কিন্তু এখন ডান দিকে চলে যাব, ব্রিজে উঠবো, মানালির দিকে চলে যাব। মানালি কিন্তু দেখাচ্ছে ডান দিক। জাস্ট ব্রিজে উঠবো। জাস্ট এই ব্রিজটা উঠলাম, আর সামনে এরকম একটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। ওয়াও, আবছা পাহাড় দেখা যাচ্ছে কিন্তু চোখের সামনে। ওয়াও, কি সুন্দর। ওই পাহাড়ের কাছেই তো এখন আমরা যাব। জাস্ট ব্রিজটা টার্ন নিলাম। তোমরা গোপ্রো স্ক্রিনে কতখানি দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না, কিন্তু আমি খালি চোখে দেখতে পাচ্ছি। পাঞ্জাবে কিন্তু এরকম অনেক ব্রিজ পাবে, কারণ অনেক ক্যানেল করে সেই নদীর জলকে এরা কিন্তু সেচ কার্যে কিন্তু ব্যবহার করে। ওই ক্যানেলগুলো কিন্তু অস্থায়ী না, পুরো স্থায়ীভাবে পুরো ওয়েল ডেকোরেটেড করে, পুরো একদম কি বলবো, পুরো ঢালাই দিয়ে সিমেন্টের একদম
সেরকমভাবে পুরো বানানো। কালকে যেখানে ছিলাম সেখান থেকে জাস্ট 10 মিনিটের মতন বাইক চালিয়েছি, আর তার মধ্যে কিন্তু এরকম সুন্দর পাহাড়ের রেঞ্জ চোখের সামনে, সব উঁচু উঁচু পাহাড়, আর আমরা কিন্তু সেদিকে এগিয়ে যাচ্ছি। যত কাছে যাচ্ছি তত কিন্তু পরিষ্কার হচ্ছে। চলো দেখো, মানালি যাওয়ার পথে প্রথম টোল প্লাজা কিন্তু আমাদের এটা বললো মৌড়া, জায়গার নাম মৌড়া। মৌড়াটা পার করলেই কিন্তু তোমরা এই টোল প্লাজা পেয়ে যাবে। সবচেয়ে সুন্দর টোল প্লাজা মনে হচ্ছে এটাই। টোল প্লাজার থেকে দেখা যাচ্ছে পাহাড়, পাহাড়ের সামনে এত সুন্দর একটা টোল প্লাজা। আর এই টোল প্লাজা পার করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা পাহাড়ে কিন্তু ক্লাইম্ব করা শুরু করে দিলাম। চারিদিকে দেখো খালি পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। পাঞ্জাব ছেড়ে কিন্তু আমরা হিমাচল প্রদেশ ঢুকে গেলাম দেখতে দেখতে। আর মনটা এত খুশি লাগছে, মনটা এত খুশি লাগছে কি বলবো তোমাদেরকে। এখানে কিন্তু টোল গেট দেখলাম যে একটাই মাত্র গেট, আর সবাই কিন্তু হাতে হাতে করে সব গাড়ি থেকে টোল নিচ্ছে। কিছু করার নেই, কারণ হিমাচল প্রদেশ যেরকম একটা দুর্গম এলাকা, সেখান থেকে এইভাবেই তো করবে না, টোলগুলো কালেক্ট করবে। দেখো কথায় আছে কিন্তু গন্তব্য থেকে গন্তব্য যাওয়ার রাস্তা কিন্তু প্রচণ্ড সুন্দর হয়। তা আমরা কিন্তু কালকে চাইলে রাত্রিবেলা কিন্তু মানালি পর্যন্ত ট্রেনে দিতে পারতাম, বেশি একটা দূর হতো না, কারণ রাত্রিবেলা আমার বাইক চালানোর অভ্যাস আছে। রাস্তাও ভালো, রাস্তা সেরকম একটা খারাপ না, রাতের রাস্তা ফাঁকাই পেতাম, অসুবিধা হতো না। গন্তব্যের থেকে গন্তব্যে যাওয়ার রাস্তাটা সুন্দর, এই কথাটার পুরোপুরি মিলে গেল। আর আমি কিন্তু তোমাদের জন্যই কিন্তু কালকে ওখানে থেকেছিলাম পাহাড়ের নিচে, যাতে আমি সকালবেলা এত সুন্দর ভিউ দেখাতে দেখাতে তোমাদেরকে নিয়ে যেতে পারি, আর নিজেও যাতে এত সুন্দর সুন্দর ভিউ আমি উপভোগ করতে পারি। নয়না দেবী টেম্পল বাঁদিকে, আর এদিকে কিন্তু দেবভূমি হিমালয় মে আপকা হার্দিক স্বাগত হে। প্রথম টানেল এটা, আমাদের টানেল নাম্বার 1, প্রথম টানেল কিন্তু এটা। আর টানেলের ভিতর দেখো কত বড় বড় দেখো পাখা চলছে, জাস্ট টানেলের গরম হাওয়াটাকে এদিক থেকে ওদিকে নিয়ে যাবে। অনেকটা লং কিন্তু, যাই হোক এই টানেলটা কতটা লং আমি কিন্তু নিচে এখানে লিখে দিচ্ছি স্ক্রিনের উপরে। চলো প্রথম টানেল থেকে কিন্তু বেরোলাম, জাস্ট একটা পাহাড়ের একদিক থেকে আরেক দিকে নিয়ে চলে আসলো। একটা পাহাড়কে পার করে সিমলা দেখাচ্ছে 94 কিলোমিটার, মানালি দেখাচ্ছে 181 কিলোমিটার। কভার করতে যাওয়া 4 ঘন্টা 6 মিনিট মতন সময় লাগবে, ধরে রাখো 4 ঘন্টা সময় লাগবে গুগল দেখাচ্ছে। আমাদের টানেল নাম্বার 2 চলে আসলো। মানালি যাওয়ার পথে কিন্তু এরকম ছোটো বড়ো অনেক কিন্তু টানেল পড়বে আমি যতদূর জানি। আর এটা হচ্ছে কি টানেল নাম্বার 2। টানেল নাম্বার 1টা যেরকম ডেকোরেটেড ছিল, টানেল নাম্বার 2টা কিন্তু সেরকম একটা ডেকোরেটেড না। কি সুন্দর লাগছে, পাহাড়ের উপরে ধাপ ধাপ করে জায়গা করা, হয়তো কিছু চাষ করবে, আর উপরে কিন্তু সেই ধাপেই পাহাড়ের ঘর বাড়ি। এগুলো দেখতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এখনো পর্যন্ত কিন্তু সেরকম একটা ঠান্ডা পাইনি। জেসিবি দিয়ে ঠেলে ঠেলে এরকমভাবে পাথর আর বালি ঠালি সব ফেলছে, মানে পাহাড়ে। দূর থেকে দেখে মনে হচ্ছিল, যতক্ষণ না জেসিবিটা দেখেছি ততক্ষণ দেখে মনে হচ্ছিল যে পাহাড়ে ধস নামছে। তারপরে সামনে এসে দেখলাম না, উপর থেকে কিন্তু জেসিবি কাজ করছে, উপর থেকে পাথরগুলো জাস্ট এইভাবে ঠেলে ঠেলে ফেলে দিচ্ছে। রাস্তা আটকে রেখেছে যার জন্য। চলো রাস্তা খুলে দিয়েছে। এই উপরে জেসিবি আছে, জেসিবিটা কিন্তু ফেলছিল এখান থেকে পাথরগুলো। রাস্তার উপরে অনেক পাথর উঠে এসেছিল, যার জন্য রাস্তা আটকে রেখেছিল। কাজ বন্ধ রেখে রাস্তাটা খুলে দিল, আবার হয়তো কিছুক্ষণ পর আটকে রেখে কাজ শুরু করবে। বেশ কিছু জায়গায় কিন্তু পাহাড়ে এরকম কাজ চলছে। আর আমাদের কিন্তু বাঁ দিক দিয়ে জয়েন করেছে আমাদের সঙ্গে শতদ্রনাথ কিন্তু মাউন্ট কৈলাস থেকে, কৈলাসের মানসরোবর থেকে কিন্তু উৎপন্ন হয়ে পাঞ্জাবের কিন্তু 5খানা যে রিভার আছে, 5টা রিভারের মধ্যে কিন্তু সবচেয়ে বড় এটাই মনে সম্ভবত শতদ্রনাথ। আর শতদ্রনাথ কিন্তু একদম পুরো সিন্ধু নদীতে গিয়ে মিশে একদম পাকিস্তানে চলে গেছে। এই হচ্ছে কি শতদ্রনাথ। বাঁ দিকে কিন্তু আমাদের
পাশেই রয়েছে বাঁদিকে। টাইম হয়েছে এখন 11:09, 11টা পার করেছি আমরা। আর মানালি ডিস্টেন্স দেখাচ্ছে এখান থেকে 165 কিলোমিটার, যা কভার করতে কিন্তু 4 ঘন্টার কাছাকাছি সময় লাগবে দেখাচ্ছে। আর তোমাদেরকে যেমনটা বলেছিলাম শতদ্রনাথ কিন্তু আমাদের নিচ থেকে গেছে, আর আমরা কিন্তু শতদ্রনাথকে ব্রিজের উপর থেকে পার করছি। ঘড়ির কাটা এখন বাজে 11:14, আর আমরা কিন্তু মানালি থেকে প্রায় 160 কিলোমিটার আশেপাশে রয়েছি। জায়গার নাম কিন্তু ভাড়াড্ডি। বিলাসপুর ডান দিকে চলে গেছে, সিমলা ডান দিকে চলে গেছে, বাঁ দিকে কিন্তু চলে গেছে মানালি। আমরা আপাতত মানালির দিকে যাব, সিমলাটা দেখছি, পরে যদি সময় থাকে লেহ লাদাখ ফিরে তাহলে স্পিতি করব। স্পিতি থেকে তারপরে কিন্তু আমরা চলে যাব, তারপরেও যদি সময় বেঁচে থাকে তারপরে কিন্তু আমরা সিমলা সাইডে যাওয়ার চেষ্টা করব। এবার জানি না কতটা কী করতে পারবো। আমরা কিন্তু মানালির দিকে টার্ন নিলাম বাঁ দিকে। ডান দিকে দেখো কত সুন্দর একটা দেখো ভ্যালি রয়েছে, দেখো শতদ্র নদীর পাশে ঠিক কত সুন্দর একটা ভ্যালি দেখো ডান দিকে, খুব সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে। টাইম হয়েছে 11:30, আর আমরা কিন্তু মানালি থেকে প্রায় 157 কিলোমিটার দূরে। সুন্দর পাহাড়ের ভিউ নিতে নিতে আমরা চলে যাচ্ছি মানালির দিকে। পাহাড় দেখতে পাচ্ছি কিন্তু পাহাড়ে যে এসছি সেটা ফিল হচ্ছে না, তার কারণ হচ্ছে কি একটাই, এই গরম। মানে এইখানেও কিন্তু মোটামুটি বেশ ভালো গরম রয়েছে। পাহাড়ে যেরকম ঠান্ডা হওয়া উচিত সেরকম কিন্তু ঠান্ডা না, মোটামুটি বেশ ভালোই গরম রয়েছে। টাইম হচ্ছে এখন 12:07, আর আমরা কিন্তু টানেল নাম্বার 4 পার করছি। মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, তা হালকা চাটা খেলাম, ব্রেকফাস্ট করলাম হালকা করে। এখন চলে যাচ্ছি কিন্তু সোজা মানালির দিকে। মানালি এখন আমরা দেখাচ্ছি 145 কিলোমিটার, যা কভার করতে কিন্তু 3.5 ঘন্টা সময় লাগবে। তোমরা যারা ভাবছো যে হিমাচলে ঢুকে ঠান্ডা পাবে, একদম ভুল ভাবছো। হিমাচলে ঢুকে কিন্তু ঠান্ডা পাবে না। তোমরা হিমাচলে ঢোকার পরে কিন্তু যেই গরমটা পাঞ্জাবে পাবে সেই তার তুলনা হালকা একটু কম পাবে, কিন্তু গরম কিন্তু ভালোই রয়েছে। আর আমি কথা বলে জানতে পারলাম যে মানালি থেকে তারপরে তোমার ঠান্ডা শুরু হবে, যা বুঝলাম কথা বলে। জাস্ট লুক এট দ্য ভিউ গাইস, দেখো কি সুন্দর লাগছে, দেখো কি সুন্দর লাগছে, ওয়াও। এই জন্যই তো পাহাড়ে বারবার ছুটে আসি, এমন ভিউ দেখবো বলে। কি সুন্দর, অপরূপ সুন্দর, অসাধারণ লাগছে, অসাধারণ। দূরে সব একের পর এক পাহাড়, আর মাঝখান থেকে এরকম সুন্দর একটা হাইওয়ে রাস্তা, অসাধারণ। টাইম হয়েছে 12:30, আর আমরা কিন্তু সুন্দরনগর থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে রয়েছি। মানালি থেকে প্রায় 130-32 কিলোমিটার দূরে রয়েছি। আর এত সুন্দর ভিউ উপভোগ করছি, তোমাদেরকে সেটা দেখালাম। আমি নিজে যখন এগুলো খালি চোখে যখন দেখছি তখন মনে হচ্ছে কেউ আমার সামনে প্রজেক্টর চালিয়ে দিয়েছে, প্রজেক্টরে পাহাড়ের কোনো একটা ভিডিও চালিয়ে দিয়েছে, আর আমি সেই ভিডিওরই একটা অংশ। এত সুন্দর একের পর এক সুন্দর পাহাড় আসছে, এত সুন্দর দৃশ্য আসছে, তোমাদেরকে বলে বোঝানো যাবে না। টাইম হয়েছে 12:30, মান্ডি দেখাচ্ছে প্রায় এখনও 25 কিলোমিটার দূরে। আর মানালি কিন্তু এখান থেকে প্রায় 130 থেকে 32 কিলোমিটার দূরে রয়েছে। আমাদের ডান হাতে কিন্তু একটা লেক রয়েছে, সেই লেকটা হচ্ছে গিয়ে সুন্দরনগর লেক। এই ডান হাতে দেখতে পাচ্ছ তোমরা। আর এটা কিন্তু ম্যানমেড, ঠিক আছে, ম্যানমেড সুন্দরনগর লেক ডান হাতে পড়লো আমাদের। এটা কিন্তু মানে বিএসএল ওয়াটার কিন্তু রিজার্ভ করে রেখে দিয়েছে এই সুন্দরনগর লেক। আর তোমরা ডান হাতে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই সুন্দরনগর লেক। সুন্দরনগর লেককে আমরা ডান দিকে ফেলে রেখে আমরা কিন্তু সোজা চলে যাচ্ছি মানালির দিকে। হোয়াট আ ভিউ, কি সুন্দর লাগছে, দেখো কি সুন্দর। নর্থ বেঙ্গলের পাহাড় ছেড়ে এখন আমি মানালির পাহাড়ে মানালি যাচ্ছি। মানালি এতদিন ধরে নর্থ বেঙ্গল মেঘালয় তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি, এবার হবে মানালির লাদাখ। কি অপূর্ব সুন্দর, না আসলে জানতেই পারতাম না, এত সুন্দর ভিউ, অসাধারণ।
ঘড়ির কাঁটা এখন বাজে 12:50 আর আমরা কিন্তু কুল্লু থেকে প্রায় 74 কিলোমিটার দূরে। আর মানালি এখান থেকে দেখাচ্ছে 111 কিলোমিটার, যা কভার করতে কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যাবে, 2.5 ঘন্টা লেগে যাবে তাই দেখাচ্ছে গুগল। ঘড়ির কাঁটা এখন বাজে প্রায় 1টার কাছাকাছি। মানালি থেকে আমরা প্রায় 105 কিলোমিটার মতন দূরে, যা কভার করতে গিয়ে দেখাচ্ছে যে 2.5 ঘন্টার উপরে সময় লাগবে। আর আমরা কিন্তু এখন টানেল নাম্বার 5-এ রয়েছি। টানেল নাম্বার 5 ঠিক 1 নম্বরের থেকেও মনে হচ্ছে বড় টানেলটা। এই টানেলটা কিন্তু মানে 2-ওয়ে রাস্তা আছে, মানে এদিক দিয়ে তোমরা খালি গাড়ি যাবে আর ওদিক দিয়ে কিন্তু গাড়ি খালি ওদিকে যাবে, মানে ফিরবে। জাস্ট টানেল নাম্বার 5 থেকে বেরিয়েই এত সুন্দর একটা ভিউ, আর টানেল নাম্বার 6 আমাদের জন্য অপেক্ষা করছে। মানালি যাওয়ার পথে তোমাদের যেমনটা বলেছিলাম বেশ অনেকগুলো কিন্তু টানেল পড়বে, আমার ঠিক মনে নেই, সরি টানেল নাম্বার এটা 7, টানেল নাম্বার 6 আগেরটা ছিল, আর টানেল নাম্বার এটা 7। তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে মানালি যাওয়ার পথে কিন্তু অনেকগুলো টানেলই পড়বে। আর টানেলটা দেখো কত সুন্দর লাগছে লাইটিংগুলো করাতে। আর টানেলের মাঝে মাঝে কিন্তু বড় বড় ফ্যান দেওয়া, যাতে গরম হাওয়াটা যেন পাস করে যায়, সেরকম একটা টানেলের ভিতরে যাতে গরম না থাকে। ওয়াও, দেখো টানেলের বাইরে বেরোলাম, এত সুন্দর একটা ভিউ, অসাধারণ অসাধারণ। দেখো এখানে মনে হয় কোনো একটা স্ট্রাকচার, ব্রিজের মনে হয় কাজ চলছে, খুব তাড়াতাড়ি হয়তো এই পাহাড়টার সঙ্গে মনে হয় ওই পাহাড়টাকে মেলাবে। দেখো আমাদের বাঁ দিক দিয়ে তোমাদের যেমনটা বলেছিলাম শতদ্রু রিভার কিন্তু বয়ে যাচ্ছে। আর এই পাহাড়ে যখন চালাচ্ছ তোমরা, যখন তোমরা পাহাড়ে আসবে, যে কোনো পাহাড়ে বলো, আমি তো এখন রয়েছি মানালির দিকে যাচ্ছি, 100 কিলোমিটার বাকি মানালি। দেখো NH-21-এর উপরে রয়েছি। তা তোমরা যে কোনো, হয় নর্থ বেঙ্গল নয় মেঘালয়, যে কোনো পাহাড় বা লাদাখ বলো বা স্পিতি বলো বা তোমার হচ্ছে গিয়ে ছোটোখাটো পাহাড়ই বলো না, বা পুরুলিয়া ছোটোখাটো পাহাড়ই বলো না, যে কোনো পাহাড় দিয়ে তোমরা যখন রাইড করবে না, তখন আস্তে আস্তে করে চালিয়ে যাবে, এগাবে। তাতে কি হবে, পাহাড়ে তো চালাতে গেলে একটা গাড়ির কন্ট্রোলের দরকার হয়, সেই কন্ট্রোলটা তোমার হাতে থাকবে। প্লাস তোমার যেটা হবে, তুমি এসছো কেন পাহাড়ে, তুমি পাহাড়ের ভিউ এনজয় করতে এসছো, পাহাড়ের বিউটিকে এনজয় করতে এসছো, তা তুমি কিন্তু সেটাকেও ভালোভাবে এনজয় করতে আসবে। যদি তোমার জোরেই চালাতে হতো তাহলে তো তোমার হচ্ছে কি, যদি ভিউ যদি না উপভোগ করতে হতো, তাহলে তো তুমি হচ্ছে কি তোমার যেখানে বাড়ি সেই সমতল ভূমিতে, মানে সমতল জায়গায়, কলকাতা বলো বা তুমি যেখান থেকে আসছো, হ্যাঁ কলকাতা বর্ধমান তুমি যেখান থেকে খুশি আসো, সেখানে তুমি জোরে চালাতে পারতে। তুমি যখন পাহাড়ে এসছো, পাহাড়কে এনজয় করতে, পাহাড়ের যে প্রকৃতি আছে, পাহাড়ের যে পরিবেশ আছে সেটাকে উপভোগ করতে, তো তার জন্য কিন্তু তোমাকে আস্তে আস্তে ধীরে সুস্থে চালাতে হবে, পাহাড়টাকে ফিল করতে হবে। এইভাবে চালালে কিন্তু, মানে আস্তে আস্তে চালালে কিন্তু পাহাড়টাকে দেখতে পাহাড়ের পরিবেশ, পাহাড়ের দৃশ্য দেখতে কিন্তু, সুন্দর দৃশ্য দেখতে তোমরা এগিয়ে যেতে পারবে তোমাদের গন্তব্যের দিকে। মানালি যাওয়ার পথে সুন্দর একটা রাস্তার টেক নিলাম পাখির চোখে। আর তোমাদের কেমন লাগলো পাখির চোখে দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মানালি এখান থেকে প্রায় ধরে রাখো আর 98 থেকে 100 কিলোমিটার মতন ধরে রাখো। আর কিছুক্ষণ হয়তো পরেই হয়তো মানালি আমরা ঢুকে যাবো, 1.5-2 ঘন্টা সময় লাগবে, হয়তো 2 ঘন্টা না 2.5 ঘন্টা মতন লাগবে। তা চলো মানালি, দেখো এই 98, লে দেখাচ্ছে 524। লে তো আমরা আজকে যেতে পারবো না, 524 কোনোভাবেই সম্ভব না পাহাড়ে। মানালিতে আমরা ঢুকবো। তা চলো মানালির দিকে আমরা এগিয়ে যাই। ওয়াও, দেখো কি লাগছে, দেখো পাহাড়টাকে কি লাগছে, শতদ্রু নদীর পাশে ঠিক এই পাহাড়। আর কিন্তু এখানে রোপওয়ে সার্ভিস, কুল্লু সম্ভবত, কুল্লু আমরা ঢুকছি, মান্ডি পার করেছি, কুল্লু ঢুকছি, রোপওয়ে সার্ভিস কিন্তু এখানে। আর অসাধারণ সুন্দর লাগছে পাহাড়টাকে, এই সাইডের পাহাড় ওই সাইডের পাহাড়, অসাধারণ অসাধারণ।
মাতা বাগলামুখী রোপওয়ে সার্ভিস। কুল্লু ঢুকবো মানালি, কুল্লুর পরে মানালি আসবে, কিন্তু কুল্লু তার মানে এখনো ঢুকিনি আমরা। ওট ওট ওট, দেরি করিস না, ওট। স্লো করে দিল গাড়িটা। মানালি দেখাচ্ছে এখান থেকে 86 কিলোমিটার, লে দেখাচ্ছে 512 কিলোমিটার। এদিকে একটা টানেল বানানোর কাজ চলছে, টানেল নাম্বার 8 না 9 হবে যদি হয় এই টানেলটা। আর আমাদের কিন্তু পুরো ঘুরিয়ে নিয়ে যাবে। এই ঘুরিয়ে যাতে না নিতে হয় তার জন্যই কিন্তু টানেলগুলো সব করে। টানেলগুলো দিয়ে এই যে ঘুরিয়ে যে আমাদের পাহাড়ে আরেকটা দিকে নিয়ে গিয়ে আরেকটা পাহাড়ে গিয়ে ফেলবে, এই টানেল হওয়াতে কিন্তু অনেকগুলো কিলোমিটার কিন্তু কমে যায়। আর তার জন্যই কিন্তু টানেলগুলো করা, যাতে অনেকগুলো কিলোমিটার যাতে কমে যায়। এরকম ঘুরিয়ে না নিয়ে গিয়ে একদম ডাইরেক্ট তোমাকে সোজা টানেল দিয়ে বের করে দেবে। ঘড়ির কাঁটায় 2টো পার হয়েছে, আর আমরা এখন কিন্তু রয়েছি NH3-তে, মানালি রোড। মানালিতে যাচ্ছি আমরা এখন। আর আমাদের ডান দিক দিয়ে যে রিভারটা গেছে, এই যে রিভারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেয়াস রিভার, বাংলায় বলে বিপাশা নদী। এই নদীটা কিন্তু সেই শতদ্রু নদীর সঙ্গে মিশেছে। দেখো কত সুন্দর একটা পাহাড়ের উপরে একটা মনে হয় কেউ গ্রিন চাদর পরিয়ে রেখেছে, এতটা সুন্দর লাগছে, এতটা সুন্দর, অসাধারণ। মানালি এখনো দূর আছে। মানালি যাওয়ার আগে কিন্তু এরকম পাহাড়ের ভিউ, যেটা হয়তো আর 2-3 দিন পর থেকে হয়তো এরকম পাহাড় দেখতেই পাবো না। লাদাখে কিন্তু সব ন্যাড়া পাহাড় থাকবে, ন্যাড়া পাহাড়। জাস্ট দেখো, ওফ, অসাধারণ, মনে হচ্ছে কোনো মুভি চলছে। কি দারুণ রাস্তাটা, কি দারুণ, ওফ, মন কেড়ে নিল। কি অসাধারণ সুন্দর। পাহাড়ে মনে হয় আজকে বৃষ্টি হচ্ছে, কারণ ওদিকের ওয়েদার কিন্তু দেখে তাই মনে হচ্ছে। এখন বাজে সবে 2:30-এর মধ্যে কিন্তু এরকম ওয়েদার। তাহলে যদি বৃষ্টি হয় তাহলে তো ভালো রকমের স্নোফল পাবো। টাইম হয়েছে 2:30, আর আমরা এখনও কিন্তু মান্ডিতে রয়েছি, কুল্লুতে উঠতে পারিনি। তার আগে কিন্তু পাহাড়ে ওয়েদার কিন্তু খারাপ হয়ে গেছে, মেঘ মানে বিদ্যুৎ চমকেছে একবার দুবার, বৃষ্টি ভাব চলে এসছে। এবার আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি মানালির দিকে টেনে যাওয়ার চেষ্টা করছি। এবার দেখা যাক কি হয় না হয়। হট করে পাহাড়ে কিন্তু ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। এখনও পর্যন্ত কিন্তু আমরা মানালিতে ঢুকতে পারিনি, কুল্লুতেও ঢুকতে পারিনি। আর এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে স্নোপিক তোমরা হয়তো ঠিকভাবে দেখতে পারবে না, আমি খালি চোখে দেখতে পাচ্ছি, গোপ্রোতে অতটা হয়তো আসবে না। ঠিক এই পজিশনটা দেখো, এই পজিশনটা দিয়ে কিন্তু স্নোপিক দেখা যাচ্ছে। আর বেশ ভালো রকমের কিন্তু বরফ পড়ে রয়েছে। ওয়েদার যেহেতু খারাপ, বোঝাই যাচ্ছে কিন্তু বৃষ্টি হবে। আর এদিকে কিন্তু বেশ ভালো বরফ পড়ে রয়েছে, দূরে দেখা যাচ্ছে। আমাদের ডান হাতে চলে আসলো। আমাদের জন্য হয় ভালো কিছু অপেক্ষা করছে, নয়তো খুব খারাপ কিছু অপেক্ষা করছে, সেটা সময় বলবে। হিমাচলে ঢুকে আমাদের মানালি যাওয়ার পথে কিন্তু এটার কিন্তু 3 নম্বর টোল প্লাজা পড়লো। 3 নম্বর টোল প্লাজা, যেটা হচ্ছে গিয়ে মান্ডি ছাড়ার পরে, মান্ডি ডিস্ট্রিক্ট ছাড়ার পরে নাকি মান্ডির মধ্যেই, যাই হোক দেখে আমি বলছি, দাঁড়াও। টাকলি টোল প্লাজা আমরা পার করছি। আর মানালি এখান থেকে দেখাচ্ছে প্রায় 59 কিলোমিটার, যা কভার করতে কিন্তু 1 ঘন্টা 42 মিনিট সময় লাগবে। ওয়েদার খারাপ হচ্ছে, হালকা পাতলা বৃষ্টির ছাট পড়েছে। এবার জানি না কখন বৃষ্টি ঝেপে নামবে নাকি বৃষ্টি হবে না, দেখা যাক। সব রকম পরিস্থিতির মোকাবেলা করতে হবে, যাই হয়ে যাক। আর যদি বৃষ্টি হয় তাহলে তো এরপরের যে ব্লগগুলো আসবে তারা কিন্তু তোমরা সেই লেভেলের ভিউ এনজয় করতে পারবে, বরফ, স্নো খালি এনজয় করতে পারবে।
মানালি ঢোকার আগে মানালি কিন্তু আমাদের বৃষ্টি দিয়ে স্বাগত করলো। আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ, বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি থামার নেই। আমি আমার ক্যামেরাটা গোপ্রোটা জাস্ট ব্লুটা একটা লাগিয়ে নিলাম, ওয়াটারপ্রুফ করে নিলাম। এরপরে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি মানালির দিকে। রেল লাইনার পরিনি, রেল লাইনারটা পরবো, যদি আরেকটু ঝেপে যদি বৃষ্টি আসে তাহলে আবার কোনো একটা জায়গায় দাঁড়িয়ে রেল লাইনারটা পরে নিতে হবে। মানালি দেখাচ্ছে 53 কিলোমিটার, কুলু দেখাচ্ছে 13 কিলোমিটার। আর আমাদের এইদিকে কিন্তু বাঁ দিকে কিন্তু বিয়াস রিভারের উপরে, বিপাশা রিভারের উপরে রিভার রাফটিং হচ্ছে, দূরে দেখা যাচ্ছে। রিভার রাফটিং পয়েন্ট কিন্তু দেখবে ইন্ডিয়ান অয়েলের যে পেট্রোল পাম্প আছে, তোমার কোথায় বলবো, কুল্লু ঢোকার আগে 12-13 কিলোমিটার আগে টিকিট পয়েন্ট রয়েছে, ওখান থেকে তোমরা টিকিট কাটতে পারবে। আর সামনে গিয়েও মনে হয় রয়েছে, সামনে গিয়ে আমি দেখছি, দেখে তোমাদের জানাচ্ছি। মানালি এখনও বাকি 53 কিলোমিটার, কুলু বাকি এখনও 13 কিলোমিটার। আর জায়গার নাম ভুন্টারে কিন্তু তোমরা দেখতে পারবে ইন্ডিয়ান অয়েল যে পেট্রোল পাম্প আছে, সেই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে কিন্তু আশেপাশে দেখবে অনেক রিভার রাফটিংয়ের পয়েন্ট রয়েছে, রিভার রাফটিং পয়েন্ট। আর এখানেও দেখো রয়েছে রিভার রাফটিং ডাইরেক্ট বুকিং। ভুন্টার জায়গার নাম ভুন্টারে কিন্তু রিভার রাফটিং হয়, রিভার রাফটিং পয়েন্ট প্রচুর ভর্তি, আশেপাশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে প্রচুর ভর্তি। তা তোমরা যারা রিভার রাফটিং করতে চাও তাহলে কিন্তু এইখানে যে ভুন্টারে এসে রিভার রাফটিংয়ের কিন্তু মজা নিতে পারো। ও কি সুন্দর লাগছে দেখো, কি দুর্দান্ত ভিউ, ও অসাধারণ। পাহাড়ের গায়ে ধাপে ধাপে বাড়ি, সব হোটেল হোমস্টে সব। আর তার সামনে সম্ভবত এটা বিয়াস রিভার যেটাকে বলে। আর তার সামনে এরকমভাবে একটা সুন্দর রাস্তা, আর সেই রাস্তা থেকে রাইড করছি আমি। অসাধারণ ফিলিংটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ঘড়ির কাঁটা এখন বাজে 4:30। আর আমরা কিন্তু বাঁদিকে যে টাউনটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু কুল্লু থেকে মানালি যেতে হবে আমাদেরকে। কুল্লু থেকে মানালির ডিস্টেন্স সম্ভবত 40-45 কিলোমিটার হয়তো হবে। আর আমরা এখন কুল্লু থেকে মানালির দিকে যাচ্ছি। এখন নিচে বৃষ্টি হয়েছে, আর পাহাড়ের উপরে ওইখানে দেখো বরফ পড়েছে। মেঘ, আর মেঘের নিচে কিন্তু সাদা কিন্তু বরফ দেখা যাচ্ছে। আমি তো বললামই, বৃষ্টি হয়েছে তো বরফ তো পাবোই, হয় ভালো কিছু অপেক্ষা করবে, নয়তো খারাপ কিছু অপেক্ষা করবে। এবার দেখা যাক, এখনও পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ বৃষ্টি যদি চালু হয়ে যায় তাহলে কিন্তু রাস্তাঘাট পুরো ভেসে যাবে, ধস নামার চান্স থাকে, যেটা আমি একদমই চাইবো না। দেখো কুকুরটা কিন্তু পুরো গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে ভেড়াগুলোকে। ডান দিকে দেখা যাচ্ছে আপেল বাগান, আর তার পিছনে দেখাচ্ছে স্নো ক্যাপ মাউন্টগুলো, সব জেগে উঠেছে বৃষ্টিতে, উপরে স্নো পড়ে, ঠিক আছে, পাহাড়ের চূড়াগুলো পুরো একদম সাদা হয়ে ঢেকে গেছে। আর সামনে কিন্তু আপেল বাগান ছিল। এখন দেখাচ্ছে মানালি আর 21 কিলোমিটার। মানালি ঢোকার আগেই এই অবস্থা। মানালি ঢুকলে তো তোমাদের জন্য আরও সুন্দর ভিউ অপেক্ষা করে রয়েছে। কি লাগছে দেখো, কি অসাধারণ সুন্দর। এই সমস্ত দেখবো বলেই তো এত দূরে ছুটে এসেছি, এত ধৈর্য, এত পরীক্ষা দিয়ে এসেছি। কি লাগছে উপরটা, অসাধারণ সুন্দর, পুরো বরফে ভর্তি পাহাড়, বরফের চাদর পরে নিয়েছে পাহাড়টা। দাঁড়াও, মোবাইল দিয়ে একটা ভিডিও করে নিই, তোমাদের তাহলে দেখতে সুবিধা হবে। আমরা কিন্তু মানালিতে পৌঁছে গেছি, আর এখন বাজে হচ্ছে গিয়ে টাইম
ওই ধরে রাখো 7টার আশেপাশে হয়তো বাজে, 7টা 14 মানে হ্যাঁ 7টা 14 বাজে। আর আমরা কিন্তু মানালিতে ঢুকে গেছি। আর মানালিতে ঢুকে আমরা হোমস্টে নিইনি, না নিয়েছি লজ, না নিয়েছি হোটেল, আমরা বাড়ি থেকে এনেছি টেন্ট। আর সেই টেন্টটা এখন খাটাবো বিপাশা নদীর পাশে বা বিয়াস রিভার, যেটাই বলো তোমরা, সেই নদীর পাশে কিন্তু আমরা টেন্ট খাটাবো। এখন টেন্ট খাটিয়ে এখন কোটি টাকার হোমস্টেতে আমরা থাকবো। তার কারণ হচ্ছে কি, দেখো এই ঠিক আমরা যেখানে টেন্টটা খাটাবো তার ঠিক সামনে দেখো এই হচ্ছে গিয়ে ভিউ। পুরো পাহাড়টা পুরো স্নোতে পুরো ভরে গেছে। আর এদিকে পাহাড়ের গায়ে পুরো স্নো পড়ে, এদিকে দেখা যাচ্ছে স্নো, এদিকে দেখা যাচ্ছে স্নো, চারিপাশে স্নো আর স্নো। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে চারিপাশটা। আর এই জায়গাটা ঠিক আমার বাইক থাকবে, এই জায়গাটা ঠিক আমরা টেন্ট খাটাবো। এইখানটা হচ্ছে কি রোড, এই রোডটা দিয়ে দিক দিয়ে চলে যাচ্ছে লাদাখ। আর আমরা ঠিক এইখানটা থাকবো, কালকে সকাল হলে আমরা লাদাখের দিকে বেরিয়ে যাব। এইখানটা কিন্তু আমরা এখন টেন্ট খাটাবো। তো চলো, মানালির ভিডিও তাহলে এখানে পর্যন্তই শেষ। কালকে মানালিটা কিছুটা দেখিয়ে তোমাদেরকে তারপরে কিন্তু লাদাখের দিকে বেরিয়ে যাব। তা এখন আমরা টেন্ট খাটাই, তার টেন্ট থেকে টেন্টের ভিতরে কি করছি না করছি, রান্নাবান্না কীভাবে হচ্ছে, টেন্টে কীভাবে দুজন মিলে ম্যানেজ করছি, সব কিছু তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা এখনও পর্যন্ত কিন্তু শেষ না, সেগুলো দেখিয়ে তারপর শেষ করবে। চলো। আজকের আমাদের কোটি টাকার হোমস্টে, ঠিক আছে, কোটি টাকার হোমস্টে সামনে দিয়ে গেছে বিপাশা নদী বা বিয়াস রিভার। আর এদিকে কিন্তু দূরে দেখা যাচ্ছে এইটা হচ্ছে গিয়ে মানালি শহর, এদিকটা দিয়ে পুরো। আর এইখানটায় রয়েছে, মানে এই মানালি শহর ঠিক এদিকটা রয়েছে কিন্তু স্নোপিক মাউন্ট, পুরো চারিপাশ থেকে ঘেরা স্নোপিক মাউন্ট। তার সামনে আমাদের কোটি টাকার হোমস্টে। এটা সকাল হলে পরের ভিডিওতে তোমাদের দেখাবো কেন আমি বলছি কোটি টাকার। হোমস্টের ভিতরে এখন রান্না চলছে আমাদের। কি কি রান্না সরঞ্জাম হচ্ছে? এই যে হলুদ, আদা রসুন পেস্ট, আর আমি কি বাজার করেছি দেখো, পেঁয়াজ লঙ্কা, আমি কি বাজার করেছি দেখো। বস্তাটা নিচে 15 টাকা। দেখো আমাদের স্ন্যাক্স আইটেম তৈরি। কি খাচ্ছ তুমি এটা? চিড়ে ভাজা, জিরে ভাজা আর গ্রিন টি। আর চলো আমার হাতেও কিন্তু গ্রিন টি রয়েছে দেখো। এখন গ্রিন টি খাবো সঙ্গে চিড়ে ভাজা। সত্যি খুব, মানে এই চাটার দাম যদি 10 টাকা হয়, এই লোকেশনটা ঠিক আছে 1 কোটি টাকার লোকেশনটা। রাত্রিবেলা সেটা তোমাদের বোঝাতে পারবো না, সকালবেলা হলে ঠিক দেখাবো তোমাদেরকে যে কেন বলছেন 1 কোটি টাকা দামের লোকেশন। আর এদিকে হচ্ছে কি চিকেনের রান্না চলছে, চিকেন ম্যারিনেট করে রেখেছো নাকি এটা? আর ওদিকে চিকেন, পেঁয়াজ টমেটো দেওয়া হয়েছে, ক্যাপ্টেন রান্না করছে। ক্যাপ্টেনের 62 বছর পার করে 63 বছরে পড়বে, পায়ে বিশাল ব্যথা, সেই নিয়ে রান্না করছে আর এইটুকুনি জায়গার মধ্যে ম্যানেজ করছে। ঠিক আছে, খুব অসুবিধা হচ্ছে। আর অসুবিধা বলতে এই রান্না বান্না করতে শুয়ে বললে তো কোনো অসুবিধাই হবে না আর সেরকম একটা। আর হালকা ছিটাফোটা বৃষ্টি পড়ছে, তার মানে কিন্তু কালকে ভোরবেলা তোমাদের মানে পরের ভিডিওতে শুরুটা কিন্তু হবে তোমাদেরকে স্নোফল দেখিয়ে। তো চলো একবারে কিন্তু খাওয়ার সময় তোমাদের সাথে কথা হচ্ছে আর তখনই কিন্তু ভিডিওটা শেষ করব। হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। ভালো ফুটছে তো, ভাত কমপ্লিট তো, এবার গরম গরম খেতে হবে। খাওয়ার সময় দেখানো যাবে আবার।
রান্না বান্নার কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করব। এইখানে দেখো চিকেন কমপ্লিট হয়ে গেছে রান্না, চিকেন আর ভাত। এখন ভাত খাবো আমরা। ভাত খেয়ে তারপরে কিন্তু চিকেন দিয়ে ভাত খেয়ে তারপরে টাটা ঘুমাবো। তো কালকে সকালবেলা মানে পরের ভিডিওটায় কিন্তু মারাত্মক লেভেলের ভিডিও আসছে। তা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ফলো করো চ্যানেলটাকে, যাতে লাইক কমেন্ট ফমেন্ট সব করে দিও যা যা করার। আর এখন টাটা বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।